This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভুয়ো পাসপোর্ট কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী নীতিশ আর তারপরই তদন্ত শুরু করে পুলিশ। আর সেই তদন্তে উঠে এসেছে কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন এক অফিসার বা এক কর্তার নাম, এবং তার হাত ধরে নাকি 51টিরও বেশি ভুয়ো পাসপোর্ট হয়েছে। যেমনটা আমরা জানতে পাচ্ছি, প্রত্যেকটা পাসপোর্ট পিছু 25 থেকে 30 হাজার টাকা করে নিতেন এই আব্দুল হাই। বিস্তারিতভাবে আমরা কথা বলবো। নিউজ রুমে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী রয়েছেন। সঞ্জনা, এখনো পর্যন্ত এই বিষয়ে সর্বশেষ কি আপডেট পাচ্ছি? দেখো, আব্দুল হাই দীর্ঘদিনই তিনি পাসপোর্ট ভেরিফিকেশন অফিসার হিসেবে ছিলেন এবং সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন থেকে তিনি পাসপোর্ট ভেরিফিকেশন অফিসার হিসেবে ছিলেন এবং তিনি ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর ছিলেন কলকাতা পুলিশে থাকাকালীন। কয়েক মাস আগেই তার রিটায়ারমেন্ট হয়, যেটা জানতে পারা গিয়েছে, এবং সেই যখন তিনি ডিউটিতে ছিলেন তখনই তিনি স্বতঃপ্রণোদিতভাবে এই কাজ করেছেন। তিনি কারোর আন্ডারে কাজ করতেন না এবং যেহেতু দেখা গেছে যে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এক একজন বেপথে গিয়েও টাকা দিতে রাজি হয়ে থাকেন এবং সেই বিষয়টাকেই তিনি কাজে লাগিয়েছিলেন এবং নিজের থেকেই এবং লোভ লালসার পরিপ্রেক্ষিতে তিনি এ কাজ করেছেন, যেমনটা তিনি এখনও পর্যন্ত তদন্তকারী আধিকারিকদের কাছে স্বীকার করেছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এর পাশাপাশি এই আব্দুল হাই তিনি এখনও পর্যন্ত তার হাত দিয়ে 51 জনের পাসপোর্ট ভেরিফিকেশান হয়েছিল এবং সেই অর্থাৎ ভুয়ো 51টি পাসপোর্ট তিনি তৈরি করেছিলেন এবং প্রত্যেক পাসপোর্ট পিছু 25 থেকে 30 হাজার টাকা তিনি নিতেন এবং এই কাজে তিনি কয়েকজন কনস্টেবল এবং হোমগার্ডকেও কাজে লাগিয়েছিলেন এই পাসপোর্ট বা জাল পাসপোর্ট তৈরি করার কাজে। এবং দেখা গিয়েছে গত শুক্রবারই লালবাজারে বেশ কয়েকজন পুলিশকর্মীকে ডাকা হয়েছিল, মূলত যারা পাসপোর্ট ভেরিফিকেশনের সঙ্গে যুক্ত সেই সমস্ত পুলিশকর্মীদেরকে ডাকা হয়। তার মধ্যে সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, কনস্টেবল এবং হোমগার্ডরা ছিলেন। সেই ঘটনায় অর্থাৎ আব্দুল হাইয়ের সঙ্গে যে সমস্ত পুলিশ কর্মীদের যোগাযোগ ছিল তাদের মধ্যে একজন হোমগার্ডের মোবাইল কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। সেখান থেকে কি পাওয়া যায় সেটাই কিন্তু এখন দেখার। তবে আব্দুল হাইয়ের মোবাইল থেকে প্রচুর ফোন নাম্বার পাওয়া গিয়েছে যারা কিনা সরাসরি এই ভুয়ো পাসপোর্টের উপভোক্তা বা ভুয়ো পাসপোর্ট তাদেরকে দেওয়া হয়েছিল, তারা সেই সুযোগ সুবিধা ভোগ করেছেন এবং কি এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আরও কেউ যুক্ত ছিল কিনা বা তাদের কোনো পাসপোর্ট তিনি করেছিলেন কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে। এবং এই সমস্ত বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল তার, যেহেতু তিনি অশোকনগরের বাসিন্দা, তো স্বাভাবিকভাবেই তার সীমান্তের সঙ্গে একটা ওতপ্রোতভাবে যোগাযোগ ছিল সীমান্ত কর্মীদের সঙ্গে। সেই জায়গা থেকে দাঁড়িয়েই তিনি কিন্তু এই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন এবং তাদের পাসপোর্ট তিনি নিজেই তৈরি করে তাদের হাতে তুলে দিতেন এবং সেই কাজেও নিজের ডিপার্টমেন্টের কয়েকজন অধস্তন কর্মীদেরকে কাজে লাগাতেন, যেটা এখনও পর্যন্ত জানা গিয়েছে। এবং শুধুমাত্র আব্দুল হাই নয়, এই কাজের সঙ্গে অন্যান্য যে সমস্ত পুলিশ কর্মীরা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু খোঁজ চালানো হচ্ছে আব্দুল হাইয়ের মোবাইল থেকে এবং তার পাশাপাশি তার অধীনস্থ যে হোমগার্ড ছিলেন যার মোবাইল এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে সেই সমস্ত মোবাইল থেকে কি তথ্য পাওয়া যায় সেটা কিন্তু এখন দেখার। বেশ, নজর থাকবে সঞ্জনা। আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই খবরের দিকেই আমরা নজর রাখবো, অর্থাৎ পাসপোর্ট জালিয়াতি কাণ্ড এবং সেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর আব্দুল হাইকে অশোকনগরের বাড়ি থেকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা এবং তাকে জেরা করে ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা যেটা জানতে পেরেছেন যে অবসরের আগে 4 বছর তিনি এই পাসপোর্ট ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। তবে শুধুমাত্র আব্দুল হাই একা নন, তার সঙ্গে অন্যান্য আধিকারিকরাও জড়িত থাকতে পারেন তেমনটাও মনে করা হচ্ছে পুলিশের তরফে। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনিল বাবু, এই যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ড এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন একজন সাব ইন্সপেক্টর তিনি গ্রেপ্তার হয়েছেন, কোথাও গিয়ে কি শস্যের মধ্যে ভূত? অনিল বাবু, হ্যাঁ, সে তো আছেই, নাহলে হচ্ছে কি করে? সর্ষে কেন, মানে আসল জায়গাতেই ভূত আছে। পুলিশ তো তার শিকড়নি, পুলিশের কাজ করতে গিয়ে ভুল হয় সেটা বোনাফাইড মিস্টেক একটা জিনিস আছে, কিন্তু ডেলিভারেট অমিশন যদি হয়ে থাকে, আমি জেনে শুনে করলাম, এটা তো অপরাধ।
এবং একটা লোকের হাতে হয়েছে যে আমাকে যে ডকুমেন্ট দিল সেই ডকুমেন্টসটা কোত্থেকে এলো সেটা তো আমাকে দেখতে হবে। রেশন কার্ডটা কবে হয়েছে, কবে ইস্যু হয়েছে, এখানে এসছে, যে লোকটা এখানে পাসপোর্ট চাইছে সেখানে পড়াশোনা করেছে কিনা, করলে কোন স্কুলে পড়েছে, সেখানে ভেরিফাই এগুলো তো করতে হবে। টেবিলে বসে ওই ইনলিগাল গ্র্যাটিফিকেশন দিয়ে করে দিলাম, আর যখনই মোটা টাকা দিচ্ছে যে অভিযোগ উঠছে সেটা তো তখনই তো বুঝতে হবে এত টাকা দেবে কেন। সন্দেহ এত কথা ছিল এবং জেনে এসেছে পুলিশের বুঝবে আর কি, তদন্ত তো ঠিক রাস্তায় হয়ে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে আরো রুটে যেতে হবে। এবং রুটে গিয়ে দেখবেন ওই রেশন কার্ড ভোটার কার্ড ওই দেখবেন আসল কথা শাসক দলের নেতা, পঞ্চায়েত, ওই তো পঞ্চায়েত প্রধানই তো বাংলাদেশি, তো সে আর কি করবে, তার পুরো ফ্যামিলি নিয়ে এসছে এখানে, জমি এতদিন প্রধান হয়েছে, প্রচুর পয়সা, প্রচুর আত্মীয় স্বজন নিয়ে জমি জায়গা কিনে ওটা কলোনি তৈরি করে ফেলবে। এরকম হচ্ছে আর কি, যেরকম হচ্ছে যেমন শেখ শাহজাহান করেছে। কি ব্যবস্থা হয়েছে, তারা তো আবার এখানকার বড় বড় মাথাদের সঙ্গে ব্যবসা করে, বড় বড় ব্যবসায়ী। কি করা যাবে এই রাজ্যে এখন, ভবিষ্যৎ খুবই খারাপ। যা আছে আমাদের তো হয়ে গেছে, আমাদের খুব বেশি 5 বছর 10 বছর চলে যাব, পরবর্তী প্রজন্মের জন্য যে ভয়ঙ্কর অবস্থা রেখে যাচ্ছে এটা বুঝতে পারবে তখন। এগুলো আর্কাইভে রেখে দেবেন, তখন এগুলো দেখাবার ক্ষমতা হবে না, আগুন লাগিয়ে দেবে। পুলিশকে মারছে, পুলিশকে পিটছে, পুলিশের বাসা পাঠাচ্ছে, পুলিশের থানা জ্বালাচ্ছে, তারপর রিইনফোর্সমেন্ট দিয়ে যখন গুলি চালিয়ে এলাকা কন্ট্রোল করলো, সেই অফিসার ট্রান্সফার হলো, যারা থানা জ্বালালো তাদেরকে টাকা দেওয়া হলো। এই যদি চলতে থাকে একবার না একাধিকবার চলেছে তা হবে। তারপরে যা হয়েছে তাই হয়েছে। পুলিশের রিক্রুটমেন্ট কি আর ফেয়ারলি হচ্ছে? সব ধর্মের ভিত্তিতে হচ্ছে। মহামান্য শীর্ষ আদালত তো বলেই দিয়েছে ওবিসি বানিয়ে করেছেন, ওবিসিটা দ্যাট ইজ ইলিগাল। তাহলে চাকরি তো হয়ে গেছে, চাকরিগুলো তো আর খারিজা হয়নি সর্বত্র। এরকম হলে এরকমই হবে। ভবিষ্যৎ খুব অন্ধকার। দেখছেন না বাংলাদেশিরা ইউনুস, ডক্টর ইউনুস পন্থী যারা, তারা এখানে আওয়াজ দিচ্ছে, বলে আপনি সব বেরিয়ে আসুন ভারত থেকে, আমরা সমর্থন দেব। চলছে, ভারত থেকে বেরিয়ে যাচ্ছে। সেই বাংলাদেশের এক্সটেন্ডেড পোর্শন হয়েছে, যেমন এই রোহিঙ্গা কলেজগুলো হচ্ছে মিনি পাকিস্তানের এক্সটেন্ডেড পোর্শন। কেউ কিচ্ছু জানে না, কিচ্ছু দেখে না। আর মন্ত্রী আছে, শান্তি আছে, কেউ কিছু দেখেনি। শুধু পাসপোর্টের একটা অফিসারকে দোষ দিয়ে আর কি হবে? যারা রেশন কার্ড ইস্যু করেছে, যারা থাকতে দিয়েছে, জমি দিয়েছে, সরকার জানে না। মানবিকতার কারণেই হয়েছে, মানবিক কারণে করে দিয়েছে পাসপোর্ট। আরো একটা বিষয় আপনার থেকে একটু জানা রয়েছে, এই আব্দুল হাই, তাকে জেরা করে জানা গিয়েছে তিনি অবসরের আগে 4 বছর এই পাসপোর্ট ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন এবং তার হাত ধরে 51টিরও বেশি ভুয়ো পাসপোর্ট হয়েছে। প্রত্যেকটা পাসপোর্ট পিছু তিনি 25 থেকে 30,000 টাকা নিতেন। তাহলে হঠাৎ করে 4 বছর পরে কেন তিনি অবসরের পর গ্রেপ্তার হলেন? কোথাও গিয়ে পুলিশের গাফিলতিও তো নজরে আসছে। তবুও এটা একটা হলো বেটার লেট দ্যান নেভার। কাশ্মীর পুলিশ এসে ধরে নিয়ে যাবার পরে যে গোড়াটা ধরে নাড়া দিয়েছে, কাশ্মীর আসাম পুলিশ এসে ধরে নাড়া দিয়েছে, তার ফলে নড়ে চড়ে বসেছে। এগুলো কিছু নেই। 51 বলছেন বা 501 বলুন, এগুলো হচ্ছে সমুদ্রে এক আঁচড়া জলের মতন। কয়েক হাজার বেরিয়ে গেছে পাসপোর্ট, কয়েক লক্ষ এখানে রোহিঙ্গা ঢুকেছে। আমরা তো রোহিঙ্গাও এক্সপোর্ট করেছি বাংলা, দিল্লিতে, মহারাষ্ট্রে। দিল্লির সরকারও সেরকমই একই পলিসি, মদ খাও, মদের দোকান করে দিয়েছি, মদ খাও, আমি টাকা দেবো দরকার হলে, আর রোহিঙ্গাদের কলোনি দাও, আমার ভোট ব্যাংক তৈরি হবে। তো একই অবস্থা। দিল্লি এখন নড়ে চড়ে বসে যে ধরছে, কত আর ধরবে? সবার তো রেশন কার্ড ভোটার কার্ড হয়ে গেছে, ভেরিফাই করতে ওয়েস্ট বেঙ্গলে পাঠাবে। ওয়েস্ট বেঙ্গল কি আর বলবে নাকি এগুলো যাও? বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তিনি গোটা বিষয়টা নিয়ে খুব ভালোভাবে স্পষ্ট করলেন, অর্থাৎ বেটার লেট দ্যান নেভার। অবশেষে যে এই কাণ্ডের যারা মাথা রয়েছে, সেই শস্যের মধ্যে ভূত, অর্থাৎ পুলিশ কর্তা যিনি পাসপোর্ট ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন, তাকে যে গ্রেপ্তার করা গিয়েছে, এটাই সব থেকে সুখের খবর। আর পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত এই সাব ইন্সপেক্টর আব্দুল হাইকে তার অশোকনগরের বাড়ি থেকে গ্রেপ্তার করেছেন তদন্তকারী আধিকারিকরা। আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সত্যজিৎ, যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ অশোকনগরে বাড়ি এই সদ্য প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাইয়ের, তার প্রতিবেশীরা কি বলছেন, কেমন ছিলেন তিনি? তিনি কি এই ধরনের কাজের সঙ্গে কোনোভাবে জড়িয়ে পড়তে পারেন? গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন তারা? দেখো, এই যে আব্দুল হাই অশোকনগর থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের তদন্তকারী টিম,
যিনি কিন্তু 4 বছর ধরে যে নথি যাচাই আর কি কাজ করেছেন অবসরের আগে, এবং একের পর এক যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে তা দেখে কিন্তু এই আব্দুল হাইয়ের পরিবার থেকে শুরু করে প্রতিবেশী সবাই অবাক হচ্ছেন। কারণ আব্দুল হাই কিন্তু তারা বলছেন যে একজন সৎ পুলিশ অফিসার ছিলেন, তার পক্ষে এসব কাজ করা সম্ভব নয়, এমনকি তিনি যে করেছেন এমনটা বিশ্বাস করছেন না। কিন্তু তদন্তকারীরা যে তথ্য পেয়েছেন, 51টি পাসপোর্ট তার হাত দিয়েই বেরিয়েছে যেগুলো জাল, যার ভিতরে 7টি পাসপোর্ট যারা বহন করছেন তারা কিন্তু দেশ ছেড়ে বিদেশে আছেন এবং প্রত্যেকেই বাংলাদেশি। কিভাবে টাকাটা নিত না, হোমগার্ডের মাধ্যমে টাকা নিয়ে এই যে নথিগুলো, যে জাল নথি, সেই নথিগুলো তিনি ঠিক বলে চালিয়ে দিতেন এবং যারা আবেদন করতেন বাংলাদেশ থেকে এদেশে এসে পাসপোর্টের, তারা সেই পাসপোর্ট পেয়েছেন। সংখ্যাটা কিন্তু এখনো পর্যন্ত যেটা তদন্তকারীরা পেয়েছেন 51, যার ভিতরে 7 জন ইতিমধ্যে দেশ ছেড়েছেন, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে এই 7 জন অবস্থান করছেন। শুধু তাই নয়, আব্দুল হাই তিনি যখন বুঝতে পেরেছিলেন এই যে জাল পাসপোর্ট যে চক্র, সেই চক্র ধরতে পুলিশ তৎপর, ঠিক তখনই কিন্তু তার মোবাইল ফোন থেকে বহু নথি তিনি ডিলিট করে দেন। তদন্তকারীরা সেই নথি উদ্ধারের জন্য এখন সব রকম পদক্ষেপ তারা করছেন, কারণ এই নথি যদি পাওয়া যায়, মুছে ফেলা নথি, তাহলে সেক্ষেত্রে আরো অনেক নাম বেরিয়ে আসতে পারে। এবং এখনো পর্যন্ত দেখা উত্তর 24 পরগনা থেকে কিন্তু সব থেকে বেশি গ্রেপ্তার হয়েছে পাসপোর্ট কাণ্ডে, এখনো পর্যন্ত 11 জন গ্রেপ্তার হয়েছে। তার ভিতরে উত্তর 24 পরগনা থেকেই শুধু সংখ্যাটা 5। এমনকি তদন্তকারী সূত্রের খবর এই সংখ্যা আগামী দিনে আরো বাড়তে পারে। অর্থাৎ এই যে পাসপোর্ট জালিয়াতি চক্রে এতদিন যেটা বলা হচ্ছিল পুলিশ প্রশাসনের লোকেরাও জড়িত, এই আব্দুল হাই গ্রেপ্তারের পর সেই অভিযোগেই কার্যত সিলমোহর পড়ল যে সর্ষের মধ্যেই ভূত, এবং সে কারণেই সম্ভব হয়েছে এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে। এবং শুধু তাই না, এই যে অশোকনগরে যে আব্দুল হাই, যিনি কলকাতা পুলিশের এসআই, যিনি লালবাজারে নথি যাচাইয়ের কাজ করেছেন অবসরের আগে 4 বছর, এই 4 বছরে আরো কত কি করেছেন, সব মিলিয়ে সব উত্তর কিন্তু খুঁজছেন তদন্তকারীরা। এখনো পর্যন্ত আব্দুল হাইয়ের পরিবারের কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে কি? তাদের ঠিক কি প্রতিক্রিয়া তিনি গ্রেপ্তারের পর? দেখো, পরিবারের লোকেরা কিন্তু এর পরে আর কোনো রকম ভাবে মুখ খুলতে চায়নি, মন্তব্য করতে চায়নি। গতকাল যখন গ্রেপ্তার করা হয় আব্দুল হাইকে, তারপরেই কিন্তু পরিবারের সদস্যরা বলেছিলেন তারা কিছুই জানেন না বিষয়টি সম্পর্কে, তবে তারা জানেন তাদের পরিবারের সদস্য আব্দুল হাই তিনি একজন সৎ পুলিশ অফিসার। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো একটা ষড়যন্ত্রমূলক বলেও কিন্তু তারা দাবি করছেন, মনে করছেন। এখন তদন্তের যে সমস্ত বিষয়গুলো উঠে আসছে তা দেখে তারা কিন্তু কার্যত হতবাক যে ভালো মানুষের আড়ালে আব্দুল হাই তাহলে এই ধরনের কাজগুলো তিনি করেছেন। একেবারে নজর থাকবে সত্যজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। তবে আব্দুল হাইকে গ্রেপ্তারের পর এবং তার পরিবারের সদস্যরা বলছেন যে তিনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন, তবে তদন্তে করে যে সমস্ত তথ্য সামনে আসছে সেই তথ্যে তার পরিবারের সদস্যরাও রীতিমতো হতবাক, এবং পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তারাও কিন্তু আব্দুল হাইকে এলাকার একজন সজ্জন ব্যক্তি বা পুলিশ অফিসার হিসেবে জানতেন, কিন্তু তিনি গ্রেপ্তারের পর তারাও কিন্তু তিনি যে এই পাসপোর্ট ভেরিফিকেশন করে যে জাল পাসপোর্ট তৈরি করতেন আর কোন কোন কাজে তিনি জড়িত ছিলেন সেটা নিয়ে তারাও প্রশ্ন তুলতে শুরু করেছেন।